সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। বর্তমান সময়ে বড় একটা আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার। করোনাকালীন সময় কাটিয়ে উঠলাম। সেই সময় যে আতঙ্ক আমাদের মধ্যে ছিল, করোনা নিয়ে যে ভয়টা ছিল, সেটা কাটিয়ে ওঠার কয়েকটা বছর পার হতে না হতেই নতুন এক আতঙ্ক দেখা দিল, তা হচ্ছে রাসেলস ভাইপার। এই সাপ যতটা ভয়ঙ্কর, যতটা এটা নিয়ে আমরা আতঙ্কিত, তার চেয়েও সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক বেশি আতঙ্কিত করে তুলছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে এর আতঙ্ক ছড়ানো হচ্ছে, তার চেয়ে খুব কমই বলা হচ্ছে যে এই সাপ যদি দংশন করে ফেলে বা এই সাপ দেখলে করণীয় কি। এর করণীয়র চেয়ে এর আতঙ্ক ছড়াতেই যেন মানুষ অনেক বেশি ব্যস্ত। তো আমরা আসলে যে জিনিসটায় ভয় আছে সেটা তো ভয় পাবোই, আতঙ্ক আছে আতঙ্কিত হবই, কিন্তু তার আগে আমাদের জানা প্রয়োজন বা জানা জরুরি অন্যান্য সাপের চেয়ে এই সাপের ক্ষেত্রে আমাদের করণীয় কি। কারণ এটা বলাই হচ্ছে, যারা সাপ বিশেষজ্ঞ আছেন, পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে বিভিন্ন ফিচার তারা প্রকাশ করছেন, সেখানে বলাই হচ্ছে যে অন্যান্য সাপের থেকে এই সাপের বৈশিষ্ট্য অনেকটাই আলাদা। তাহলে করণীয় কি, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আতঙ্ক তো আছেই, কারণ অলরেডি বাংলাদেশের প্রায় 27 জেলায় এটা ছড়িয়ে পড়েছে এবং ডে বাই ডে অনেক জায়গা রেড জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের আতঙ্ক থাকবে, কিন্তু আতঙ্কিত হলেই তো হবে না, সমাধান বের করতে হবে, সমাধান জানতে হবে এবং এ বিষয়ে পরিবেশ বন মন্ত্রণালয় কি উপদেশ দিচ্ছেন, কি নির্দেশনা দিচ্ছেন, সেই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। বলা হয় যে এই সাপ আমাদের দেশে অন্য জায়গা থেকে এসছে, এই সাপ আমাদের দেশের না। এই সাপ আমাদের দেশে আগেও ছিল। এর নাম বাঙালির কাছে চন্দ্রগোড়া হিসেবে পরিচিত। এটা একেবারেই আমাদের দেশে নতুন নয়। এই সাপ অনেকটাই অজগরের সাথে মিল আছে এরকমটা বলা হয়, আর একই সাথে শুকনো পাতার মতো। এ কারণে দেখা যায় যে সেটা যদি কোনো জায়গায় একটা ঘাস লতা পাতায় লুকিয়ে থাকে, চট করে বোঝা যায় না যে এটা আসলে সেই ভয়ঙ্কর বা আতঙ্কিত সেই সাপ রাসেলস ভাইপার। জনগণ যেভাবে আতঙ্কিত হচ্ছে, সেই জায়গাটা থেকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারা বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এটা অনেকে হয়তো পড়েছেন, অনেকে এড়িয়ে গেছেন, অনেকে হয়তো সেভাবে খেয়াল করেননি। তো এই বিষয়গুলো অন্তত আমাদের জেনে নেওয়া উচিত। তারা যে নির্দেশনাগুলো দিয়েছে সেটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে হয়তো বিপদের সময় অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবো। যে কোনো বিপদে আতঙ্কিত হওয়ার চেয়েও সেই বিপদ থেকে উদ্ধারের নিয়মগুলো বা সমাধানগুলো আগে থেকেই জেনে রাখতে হয়। এই সাপ সাধারণত নিচু ভূমির যে ঘাস লতা পাতা, ঝোপঝাড়, কৃষি জমি এবং উন্মুক্ত মাঠ, সেগুলো জায়গায় সাধারণত থাকতে পছন্দ করে এবং মানুষের সঙ্গ এড়িয়ে চলে। অনেক জায়গায় বলা হচ্ছে যে এরা মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। আসলে বিষয়টা একটু হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মানুষের কাছাকাছি নয়, হয়তো ফসলি জমিতে থাকছে, তখন কৃষক যাচ্ছে কাজে, বা সেখানে যদি অন্য কেউ ঝোপঝাড়ের পাশে যেয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো মুখোমুখি হচ্ছে, কিন্তু ন্যাচারালি এরা মানুষের কাছাকাছি গিয়ে বাস করে না। একরকম তারা মানুষের বসতি এড়িয়েই চলে। আর এদের কালারটা একটু মেটে রঙের। এই মেটে রঙের হওয়ার কারণে অনেক সময় বোঝা যায় না এরা মাটির সাথে যখন মিশে থাকে। আর সে কারণেই মানুষ যখন খেয়াল না করে তার মুখোমুখি হয়, আর সেও নিজেকে সেফ করতে বা রক্ষা করতে, তখনই মানুষকে আক্রমণ করে বসে। আরেকটা বিষয় হয়, এই সাপকে বলা হয় দক্ষ সাঁতারু। এখন এরকম একটা ভয়ঙ্কর সাপ এবং তার বিষ সম্পর্কেও বলা হচ্ছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে, যেগুলো ইতোমধ্যেই আমরা অনেক কিছুই জেনে গেছি, কিন্তু আমাদের জানা প্রয়োজন যে এই সাপ থেকে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, করণীয় কি। লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি জমি, এগুলোতে যখন আপনি হাঁটবেন বা কাজে যাবেন, তখন আপনাকে অবশ্যই বাড়তি সতর্কতা নিতে হবে এবং একই সাথে কোনো মাটির গর্ত দেখলে সেখানে সহজেই হাত পা প্রবেশ করাবেন না। সেই জায়গাগুলো সম্পর্কে আগে জেনে নিবেন, বুঝে নিবেন, সেই জায়গাটা সেফ কিনা সেটা বোঝার চেষ্টা করবেন, তারপর আপনি কাজ করবেন। এবং এরই মধ্যে নির্দেশনায় বলা আছে যে যারা কৃষকরা আছেন, যে ক্ষেতে কাজ করবেন, ফসলি জমিতে কাজ করবেন, তাদেরকে বলা হচ্ছে বুট জুতা পরতে, একই সাথে লম্বা কাপড় পরিধান করতে বা লম্বা প্যান্ট, পায়ে বুট জুতা। এই সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ তারা যখন আপনাকে খালি পায়ে পাবে, তখন যে কোনো সময় সে ছোবল দিতে পারে, পেঁচিয়ে ধরতে পারে। এজন্য বুট জুতা ব্যবহার করতে বলা হচ্ছে।
আরেকটা জিনিস হয়, সাধারণত অনেকেই আছে যে ফসলি জমি রাতের বেলাও দেখতে যায়, অথবা রাতের বেলা বিশেষ করে একটু গ্রাম অঞ্চলগুলোতে যখন অন্ধকার পথ, তখন আপনারা বাড়তি সতর্কতা হিসেবে টর্চ ব্যবহার করতে পারেন। আপনার সাথে যেন কোনো আলো থাকে, আপনি যেন কোনো কিছু আলোর মাধ্যমে দেখতে পারেন। কোনো কিছু দেখলেন, আপনি হয়তো অন্ধকারে হাঁটছেন, আপনার পা লাগলো, আপনি বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনার হাতে যদি একটা টর্চ থাকে, আলোর ব্যবস্থা থাকে, তাহলে এটা আপনার চলাচলের জন্য অনেকটাই নিরাপদ। এবং একই সাথে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখতে হবে, তেমনি ভাবে আবর্জনা মুক্ত রাখতে হবে। অনেক সময় আছে, অনেক জায়গায় আমরা মাটির হাঁড়ি ফেলে রাখছি দিনের পর দিন, হয়তো অনেক জায়গায় মাটি স্তূপ করে রাখছি। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রাখতে হবে, কারণ ওই মাটির হাঁড়িটির মধ্যেও সে কোনো কারণে বসবাস শুরু করতে পারে, বা সেই মাটির স্তূপের মধ্যেও ঢুকে থাকতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বড় সতর্কতা অবলম্বন করতে হবে, যে জমিগুলো পড়ে থাকে, পতিত জমি, এবং একই সাথে জ্বালানির জন্য যে লাকড়ি ব্যবহার করা হয়, অনেক অঞ্চলে এটাকে খড়ি বলে থাকে, সেই লাকড়ি বা খড়ি এবং খড়, এগুলো সরানোর সময় খুব খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সাধারণত এরা এইসব জায়গায় লুকিয়ে থাকে, একই সাথে বংশ বিস্তার করে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছেন, তাতে বলা হয়েছে যে সাপ দেখলে কখনো মারবেন না বা ধরতে যাবেন না। প্রয়োজনে আপনি হেল্পলাইন নাম্বার 333 অর্থাৎ 333 এতে ফোন করতে পারেন, অথবা আপনার নিকটস্থ বা একেবারে কাছাকাছি যে বন বিভাগের অফিস আছে তাদেরকে অবহিত করতে পারেন। সেক্ষেত্রে এই বন বিভাগের নাম্বারগুলো আপনাদের আগে থেকেই কালেক্ট করে রাখাটা জরুরি। পাশাপাশি এই বন বিভাগ তার নির্দেশনায় যে কথাগুলো বলেছে, যে সাপ যদি কামড় দিয়েই ফেলে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তারা খুব সুন্দরভাবে একটা বিষয় তুলে ধরেছেন। বলা হয়েছে যে দংশিত স্থানটি, অর্থাৎ যে জায়গায় কামড় দিবে সেই জায়গাটা নাড়াচাড়া করা যাবে না। যদি পায়ে কামড় দেয় তাহলে বসে যেতে হবে, হাঁটা যাবে না। আর হাতে যদি কামড় দেয়, হাত নাড়ানো যাবে না। মাংসপেশির সংকোচনের ফলে বিষ দ্রুত আপনার শরীরের মধ্যে ছড়িয়ে গিয়ে একেবারে পুরো শরীর আপনার বিষে ভরিয়ে তুলতে পারে বা বিষক্রিয়া করতে পারে। আক্রান্ত স্থানটি আলতোভাবে সাবান দিয়ে ধুতে হবে, অথবা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলতে হবে। আক্রান্ত স্থানের আশেপাশে যদি আপনার কোনো অলংকার থাকে, ধরেন ঘড়ি বা কোনো অর্নামেন্টস, সেই জিনিসগুলো খুলে ফেলতে হবে। দংশিত স্থানটি ভুলেও কাটা ছেঁড়া করবেন না, সেখানে সুই ফুটাবেন না, কোনো ধরনের প্রলেপ লাগাবেন না, এবং অন্য কোনো কিছু সেখানে আপনি ব্যবহার করবেন না। এই সাপের ক্ষেত্রে বারবারই বলা হচ্ছে, অন্য সাপের ক্ষেত্রেও বলা হয়, বিশেষ করে রাসেলস ভাইপার যখন আপনাকে কামড় দিয়েই ফেলবে, তখন ভুলেও ওঝার কাছে যাবেন না। ওঝার শরণাপন্ন না হয়ে আপনি আপনার নিকটস্থ কোনো হাসপাতাল কিংবা স্বাস্থ্যসেবা যেটাই থাকুক সেখানে চলে যাবে। এই মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলছে যে রাসেলস ভাইপারের প্রতিষেধক বা অ্যান্টিভেনম বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাই আমাদের এই ধরনের বিপদ যদি আমাদের হয়েই থাকে, তাহলে সরাসরি হাসপাতালে চলে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আর একটা জিনিস আমরা করে ফেলি, যে আমরা বন্য প্রাণী, অনেক ধরনের প্রাণী আছে, আমরা দেখলে মেরে ফেলি। সেই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। বন্য প্রাণী দেখলেই মারতে হয় না, কারণ এটা আমাদের পরিবেশের জন্য বা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক বেশি জরুরি। সেই বিষয়টা আমরা খেয়াল করি না। একটা চেইন আছে, একটা চেইনের মধ্যে দিয়ে এটা চলে। যে কোনো সাপ আপনার পরিবেশ রক্ষার জন্য অনেকটাই জরুরি, কারণ এই রাসেলস ভাইপারই কিন্তু আমার ফসলি জমির ইঁদুর খেয়ে আমার ফসল বাঁচাচ্ছে। যখন আমি এই সাপগুলোকে মেরে ফেলছি, তখন আমার ফসলি জমিতে ইঁদুরের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং ইঁদুর এতটাই আমার ফসল খেয়ে ফেলছে যে একটা সময় আমার ফসলের সংকট দেখা দিতে পারে। তাই আমরা কারণে এই ধরনের সাপ মারবো না। আতঙ্ক থাকবে, সাপ বিষধর হবে, কিন্তু তার আমাদের সেই জায়গায় যে ধরনের স্টেপ নেওয়া দরকার, যে ধরনের করণীয় আছে, সেগুলো ফলো করতে হবে, সেই বিষয়গুলো পালন করতে হবে। রাসেলস ভাইপার যেমন ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে, একই সাথে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বিশাল ভূমিকা পালন করে। রাসেলস ভাইপার যতটাই ভয়ের হয়ে থাক বা যতটাই বিষধর হয়ে থাক, এই সাপের হাত থেকেও আমরা রক্ষা পাবো যদি আমরা সাবধানতাগুলো মেনে চলি, অবলম্বন করি। শুধু শুধু আতঙ্কিত হব না এবং চারপাশে আতঙ্ক ছড়াবো না। আতঙ্কিত নয়, বরং সতর্ক হব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টাপারে।